নমস্কার, একেবি নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। 25শে ডিসেম্বর বুধবার দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। এবছর তার জন্ম শতবর্ষ। এই দিনটি সুশাসন দিবস হিসেবে পালিত হয় গোটা দেশে। এদিন সকালে রাজধানী দিল্লিতে বাজপেয়ীর সমাধি ক্ষেত্র সদৈব অটলে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ও প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রমুখ। জন্মবার্ষিকীতে বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। 25শে ডিসেম্বর বুধবার দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। এবছর বাজপেয়ীর 100তম জন্মদিন। জন্মদিনে তাকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন থেকেই শুরু হলো তার শতবর্ষ উদযাপন। আর এদিনই তাকে নিয়ে অনলাইনে এক স্মৃতিকথা লিখলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী দাবি করলেন, দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে একবিংশ শতাব্দীতে ভারতের রূপান্তরের স্থপতি বাজপেয়ীর প্রতি। নরেন্দ্র মোদীকে লিখতে দেখা গেছে, আমাদের দেশ অটল বিহারীজির প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। তিনি ছিলেন একবিংশ শতাব্দীর ভারতের রূপান্তরের স্থপতি। 1998 সালে যখন তিনি শপথ নেন, দেশ এক রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। 9 বছরের মধ্যে আমরা 4টি লোকসভা নির্বাচনের সাক্ষী হয়েছিলাম। দেশের মানুষ অধৈর্য হয়ে পড়েছিল এবং সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দিহানও হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে অটলজি সক্ষম হয়েছিলেন স্থায়ী ও কার্যকরী প্রশাসন দিতে। রাজ্যের রানীর বাজারে উদ্বোধন হলো 7 দিন ব্যাপী চলা কুম্ভ মেলার। স্থানীয় কুম্ভ কালীবাড়ি প্রাঙ্গণে কুম্ভ শাহী স্নান ও মেলার আয়োজন করা হয়েছে। এবারে শত শত নাগা সন্ন্যাসী এই কুম্ভ মেলায় উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যেই অনেকেই উপস্থিত হয়েছেন। আগামী কয়েকদিনে আরো অনেকে উপস্থিত হবেন। এর উদ্বোধন পর্ব শেষে জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রানীর বাজারে কুম্ভ মেলার শুভ উদ্বোধন হলো বুধবার। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য, 10 মজলিশপুর মণ্ডলের নবনিযুক্ত মণ্ডল সভাপতি রঞ্জিত রায় চৌধুরী সহ বিভিন্ন সাধু সন্তরা। এই কুম্ভ মেলার উদ্বোধন করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বিগত 25 বছর রাজ্যে বাম সরকার এই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। 2018 সালে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই রানীর বাজার কুম্ভ মেলার এ নিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করলো। 2022 সালে প্রথমবার এই মেলা এখানে আয়োজিত হয়েছিল। সেখানে সারা দেশ থেকে নাগা সন্ন্যাসীরা উপস্থিত হয়েছিলেন। একটা বিরাট সাড়া পড়েছিল। এবারও শত শত নাগা সন্ন্যাসী এই কুম্ভ মেলায় উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন। আগামী কয়েকদিনে আরো অনেকে উপস্থিত হবেন। 7 দিন ব্যাপী এই মেলা এখানে চলবে, যেখানে সনাতন ধর্ম সম্পর্কে আলোচনাও হবে। ধাপে ধাপে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত হবেন বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। দেশ থেকে আমরা 2022 সালেও দেখেছিলাম, সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যায় নাগা সন্ন্যাসীরা এখানে উপস্থিত হয়েছিলেন। যে নাগা সন্ন্যাসীদেরকে আমরা জানি ত্যাগের প্রতীক হিসাবে, নাগা সন্ন্যাসীরা একটা উপস্থিত হয়ে ত্রিপুরা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবারও শত শত নাগা সন্ন্যাসী এই রানীর বাজার কুম্ভ মেলায় উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন। আগামী কয়েকদিনে আরও অনেকেই উপস্থিত হবেন। তো আজকে দ্বিতীয়বার এই রানীর বাজার কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। 7 দিনব্যাপী চলবে। এদিন এই কুম্ভ মেলার উদ্বোধন করার পর সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, রানীর বাজারে কুম্ভ মেলা ও স্নানের আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মে কুম্ভ মেলা ও কুম্ভ স্নানের একটা মারাত্মক ভূমিকা রয়েছে এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে অনেক সন্ন্যাসীরা এবং নাগা সন্ন্যাসীরাও এখানে এসেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই কুম্ভ মেলার ফলে ত্রিপুরার নাম আরও প্রচারিত হবে এবং প্রসারিত হবে। এর সাথে রাজ্য সনাতন ধর্মের প্রচার প্রসারের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এর সুযোগ গ্রহণ করতে পারবে জনগণ। তিনি রাজ্যবাসী সহ সনাতন ধর্মে বিশ্বাসীদের রানীর বাজারে কুম্ভ মেলায় এসে অংশগ্রহণ করে শাহী স্নানে পাশাপাশি শুধু সন্ন্যাসীদের আশীর্বাদ গ্রহণ করার জন্য আহ্বান করেন। ধর্মে কুম্ভের একটা মাহাত্ম্য রয়েছে এবং আমরা সৌভাগ্যবান যে ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট জায়গায়ও এই কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে।
বহিরাজ্য থেকে বিভিন্ন প্রদেশ থেকে আমাদের সাধু সন্ন্যাসীরা, নাগা সন্ন্যাসীরাও আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসছে। এবং আমি আশা করি এই কুম্ভের ফলে আজকে ত্রিপুরার নাম আরও বাইরের জগতে আরও বেশি করে প্রসারিত হবে এবং তৎসঙ্গে আমাদের সনাতন ধর্মের যে প্রচার প্রসার এই ত্রিপুরা রাজ্যের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তো কাজেই স্বাধীনভাবে এই রাজ্যের সনাতন ধর্মের যারা রয়েছে তারা তার সুযোগ গ্রহণ করতে পারবেন, আশীর্বাদ গ্রহণ করতে পারবেন। রানীর বাজারে কুম্ভ স্নান ও মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। উদ্বোধনের দিন থেকেই শ্রদ্ধালুদের ভিড় দেখা যায় এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে। দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরাও ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আশা করা হচ্ছে এই কুম্ভ মেলা ও শাহী স্নানকে কেন্দ্র করে যতই দিন গড়াবে ততই ভিড় ক্রমশ আরও বৃদ্ধি পাবে। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবগত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময়মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন।
এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বড়দিনকে কেন্দ্র করে একটি ভিন্নধর্মী সমাজ কল্যাণমূলক কর্মসূচি বুধবার অনুষ্ঠিত হয় AKBTVর অফিস গৃহে। এদিন খোয়াইয়ের উৎসর্গ সামাজিক সংস্থার শিশুদের নিয়ে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। দেখে নেওয়া যাক এই বিশেষ রিপোর্ট। 25শে ডিসেম্বর বড়দিন। এই বিশেষ দিন উপলক্ষে চিরাচরিত প্রথার বাইরে গিয়ে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত শিশুদের নিয়ে তাদের মুখে হাসি ফোটানোর প্রয়াস হিসেবে বুধবার AKBTVর পক্ষ থেকে AKBTVর অফিসে একটি ছোট্ট আনন্দমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। AKBTVর পক্ষে অনুষ্ঠানের সঞ্চালিকা সুস্মিতা ধর খোয়াইয়ের উৎসর্গ সামাজিক সংস্থায় আদরে বেড়ে ওঠা ছোট শিশুদের নিয়ে এই অনুষ্ঠান শুরু করেন। তার উদাত্ত কণ্ঠে উচ্চারিত হয়, বড়দিন মানে আনন্দের দিন, উৎসবের দিন, খুশির দিন। আজ বড়দিন। বড়দিন মানে আনন্দের দিন, উৎসবের দিন, খুশির দিন। এই আনন্দের দিনে এই শিশুদের নিয়ে আমরা এই দিনটি উপভোগ করব, তার জন্য কিন্তু আমরা সবাই জড়ো হয়েছি। এই উপলক্ষে এদিন তাদের নিয়ে বড়দিন উপলক্ষে চলে আসা প্রথা কেক কাটা হয়। এই বিশেষ কেকটি এই উপলক্ষে তৈরি করেছেন রাজ্যের বিশিষ্ট শেফ ও AKBTVর রান্নাঘরের পরিচালিকা বাবলিনা মৈত্র। একদিকে কেক আর অপরদিকে এই ছোট্ট শিশুদের হাতে বিভিন্ন খেলনা থেকে শুরু করে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া, তা যেন তাদের অনাবিল আনন্দের মাত্রা অনেক বাড়িয়ে দেয়। এই শিশুদের কাছে এই বিশেষ দিনে AKBTVর আরেকটি বড় উপস্থাপনা হলো হরবোলা এবং জাদুর প্রদর্শনী। উপস্থাপনায় বিশিষ্ট ব্যক্তিত্ব বিধান চন্দ। বড়দিন উপলক্ষে আজকে আমরা AKBTVর অফিস ঘরে আমরা এখানে খোয়াই থেকে যারা এসেছেন আমাদের বন্ধুরা, তাদেরকে নিয়ে আমরা এখানে একটা ছোট্ট অনুষ্ঠান করতে যাচ্ছি, আনন্দমুখর অনুষ্ঠান। অল্প সময়ে আমরা যাতে একটু আমাদের মনটাকে হাসি ফুর্তি রাখতে পারি, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। তিনি এদিন এই শিশুদের কাছে যেন বড়দিনের সান্তা হিসেবেই উপস্থিত হয়েছেন। একেধারে হরবোলার মাধ্যমে তাদেরকে যেন অন্য জগতের কিছু সময়ের জন্য নিয়ে গেছেন, তেমনি জাদু প্রদর্শনীর মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন সামগ্রী, যা পেয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই বড়দিন উপলক্ষে এদিন AKBTVর পক্ষে রাজ্যবাসী এবং সকল শুভান্যুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন AKBTV পরিবারের অন্যতম উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যক্তিত্ব রাজা নাগ। AKBTVর সমস্ত দর্শকদের, সমস্ত সদস্যদের AKBTVর পক্ষ থেকে সবাইকে ক্রিসমাসের বড়দিনের শুভেচ্ছা সবাইকে জানানো হচ্ছে। বড়দিনকে কেন্দ্র করে সম্পূর্ণ ভিন্ন ধর্মী এই অনুষ্ঠান নিঃসন্দেহে সমাজে একটি ভিন্ন মাত্রা যোগ করবে, এ বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই। চিরাচরিত প্রথার বাইরে গিয়েও এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখা যায়, এই চেষ্টাই এদিন করা হয়েছে AKBTVর পক্ষ থেকে। নিউজ ডেস্ক, AKBTV। সারা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও পালিত হয় অটল বিহারীজি জন্মবার্ষিকী। এদিন প্রদেশ রাজধানীর বিজেপি প্রধান কার্যালয়ে তার জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন প্রদেশ বিজেপি সভাপতি বলেন, ভারত মাতার সুসন্তান প্রখর রাষ্ট্রবাদী নেতা ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। কোটি কোটি কার্যকর্তার পথ প্রদর্শক অটল বিহারীর চিন্তাধারা সর্বদাই আমাদের অনুপ্রাণিত করে। উনার জন্মদিনটিকে সুশাসন দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রীয় নেতৃত্বরা। সেই মোতাবেক এই দিনটিকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে বলে তিনি জানান।
ভারতীয় জনতা পার্টির রচয়িতা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির শুভ জন্মদিন আমরা উদযাপন করছি। আমাদের ভারতীয় জনতা পার্টির এই দিবসটিকে সুশাসন দিবস হিসাবে আমরা পালন করার নির্ণয় নিয়েছে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব, এবং আজকে থেকে প্রায় আগামী 1 বছরে আমরা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সুশাসন দিবস, বাজপেয়ীজির এই কর্মময় জীবনগুলি আমরা মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে সমস্ত বুথে বুথে আমাদের এই বাজপেয়ীজির স্মৃতিচারণ থেকে শুরু করে ওনার প্রতিকৃতির প্রতি মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন। ব্রাজিলের পর এবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল কাজাখস্তানে। বুধবার আক্তো বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে। এই বিমানে প্রায় 100 জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। প্রাথমিকভাবে জানা গেছে আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমানটি বুধবার সকালে যাত্রীদের নিয়ে আজারবাইজান থেকে বিমানটি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে মাঝপথে বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয় পাইলট। অনুমতি মেলার পর আক্তো বিমানবন্দরে অবতরণের সময় ওই দুর্ঘটনা ঘটে। বিমানটি দ্রুত গতিতে আছড়ে পড়ে রানওয়েতে, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বিমানটিতে। এখনো মাসখানেক বাকি তার মার্কিন মসনদে বসতে। এর আগে ফের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, তিনি ক্ষমতায় আসার পরই ধর্ষক, খুনি এবং নরপিচাসদের প্রাণদণ্ডের বিষয়টি নিশ্চিত করা হবে। বিদায়ের আগে গত সোমবার জো বাইডেন মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা 40 বন্দীর মধ্যে 37 জনের সাজা কমিয়ে দেওয়ার নির্দেশ দেন। তারপরই এই নিয়ে সরব হন ডোনাল্ড ট্রাম্প। তিনি আক্রমণ করলেন বর্ষিয়ান ডেমোক্রেট নেতাকে। নিজের সোশ্যাল মিডিয়ায় তাকে লিখতে দেখা গেছে, জো বাইডেন আমাদের দেশের সবচেয়ে ভয়াবহ খুনিদের মধ্যে 37 জনের মৃত্যুদণ্ড মকুব করে দিয়েছেন। আপনি যদি এদের প্রত্যেকের বিষয়ে শুনবেন, বিশ্বাসই হবে না কেউ এরকম করতে পারে, কোনো অর্থই নেই। নিহতদের আত্মীয় ও বন্ধুরা এমন ঘোষণায় হতাশ, তারা বিশ্বাসই করতে পারছেন না এমনটা ঘটেছে। নতুন রাজ্যপাল পেল উত্তর পূর্বাঞ্চল রাজ্য মণিপুর। হিংসা উপদ্রুত উত্তর পূর্বের এই রাজ্যটির সাংবিধানিক প্রধানের পদে বসেছেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকে দীর্ঘদিন সচিব হিসেবে কাজ করেছেন ভাল্লা। অশান্ত মণিপুরকে শান্ত করতে তার উপরই ভরসা রাখছে কেন্দ্র। মঙ্গলবার মোট 5 রাজ্য নতুন রাজ্যপাল পেয়েছে। মণিপুরে যেমন অজয় ভাল্লা রাজ্যপাল হয়ে যাচ্ছেন, তেমনি মিজোরামে যাচ্ছেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভিকে সিং। কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানকে পাঠানো হলো বিহারে। কেরলের রাজ্যপাল সংঘাত বেশ কিছুদিন ধরে শিরোনামে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নন এর আগে বহুবার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এবার কেরলের রাজ্যপাল হচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। এদিকে উড়িষ্যার রাজ্যপাল রঘুবর দাস ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে ফিরছেন। তার জায়গায় উড়িষ্যার রাজভবনে যাচ্ছেন ডক্টর হরিবাবু কম্ভামপতি। 25শে ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মবার্ষিকী। এই জন্মদিনটিতে সারা দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শাসক দল বিজেপি। তারই অঙ্গ হিসেবে বুধবার বড়জলা মণ্ডল থেকে এক পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি পটুনগর ও নতুন নগর হয়ে দিঘালিয়া স্কুল মাঠে এসে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, নবনির্বাচিত মণ্ডল সভাপতি রাজীব সাহা ও গোমতীর দুধ প্রোডাক্টের চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্যরা। এই দিনটাকে গুড গভর্নেন্স ডে তথা সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকেই এই দিনটি পালন করছে বলে জানিয়েছেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস। আজকে আমাদের সরকার এই দিনটাকে, বিশেষ করে 25শে ডিসেম্বর, এটাকে গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করে, সুশাসন দিবস। এটা 2014 সালে শুরু হয় আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে। আর আজকেই হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। তো অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন 3 বার। একবার ছিলেন 13 দিনের জন্য, পরে 13 মাস, এবং পরবর্তী সময়ে 5 বছরের জন্য ছিল। এবং উনি যে দিশা, যে সবাই মিলে যে একটা সরকার, কারণ ওনার যে ভিশন ছিল সেটা ছিল যে গুড গভর্নেন্স। এটার মধ্যে ছিল যে অ্যাকাউন্টেবিলিটি ছিল,
তারপরে যে জিনিসটা ছিল ট্রান্সপারেন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন। শহরে অটো চালকদের বিক্ষোভ। বুধবার জিবি থেকে বণিক্য চৌমুহনী পর্যন্ত বৈধ পারমিটধারী অটো চালকরা নতুন করে এই রুটে পূর্ব ঘোষণা ছাড়া পারমিট দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে আগামী দিন তারা পরিবহন মন্ত্রীর সাথেও কথা বলবেন বলে জানান। পারমিট নিয়ে অসন্তোষ। শহরে অটো চালকদের বিক্ষোভ। বুধবার জিবি থেকে বণিক্য চৌমুহনী পর্যন্ত বৈধ পারমিটধারী অটো চালকরা নতুন করে এই রুটে পূর্ব ঘোষণা ছাড়া পারমিট দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পারমিট দেওয়া নিয়ে অটো চালকরা স্থানীয় বিটি কলেজ মাঠে একত্রিত হয়ে অভিযোগ করেন এই রোডে অবৈধভাবে পরিবহন দপ্তর থেকে পারমিট দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন অটো চালক বাবুল মিয়া। তিনি জানান, আগরতলা পুর নিগম এলাকায় পরিবহন দপ্তর থেকে অটো পারমিট দেওয়া বন্ধ আছে। তারপরেও পরিবহন দপ্তর থেকে পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন রোডের অটোকে অবৈধভাবে জিবি বণিক্য চৌমুহনী রোডের পারমিট দেওয়া হচ্ছে। এ বিষয়ে পরিবহন দপ্তরের যোগাযোগ করা হলে জানা গেছে তাদের আগরতলা পুর নিগম এলাকায় পারমিট প্রদান করা হচ্ছে। তাদের অভিযোগ, পরিবহন দপ্তর থেকে ওই সব রোডে অবৈধভাবে পারমিট দেওয়া হয়েছে। পরিবহন দপ্তর এবং ট্রাফিক কর্মীদের কর্তব্যের গাফিলতি নিয়ে এদিন আঙুল তুলেছেন তারা। তাদের গাফিলতির কারণে আগামী দিনে রুজি রোজগার বন্ধের পথে এসেছে, যার ফলে তাদের পরিবার চালাতে খুব কষ্ট হবে। অতি সত্বর পরিবহন দপ্তরের তরফ থেকে এই সমস্যার সমাধান করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। কি কারণে তারা প্রেস ছাড়া, যেহেতু আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে, কি কারণে তারা আবার চালু করবে? চালু করলে তো সবাই জানানোর দরকার আছে, আগরতলা শহরের লোকজনকে জানানোর দরকার আছে বা সবাই জানানোর দরকার আছে। আমরা রুটের মধ্যে অক্ষণে প্রায় 70 থেকে 80টা গাড়ি আছে, অটো গাড়ি। আমরা ডেলি 400-500 টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়ে যায়। তার মধ্যে আছে অটো, টমটম। এই রুটের মধ্যে এই যে পিয়াগো ব্যাটারি চালিত অটো, ই রিক্সা, এটি একদম অ্যাভেলেবেল চলতেছে। পাশাপাশি আপনার অন্য দিকের পারমিটও রাধানগর, রাজচন্তাই, অবিচরণ, রানীবাজার, ওই সব দিকের পারমিটও, শালবাগান, ওই দিকের পারমিটও আমরা রোডে প্রায় 100 গাড়ির মতো চলতেছে। কোন রোডে? এই তো জিবি থেকে বণিক্য চৌমুহনী রোডে। আমরা এই আগামী দিন চলতে কষ্ট হইব, ইনকাম করতে কষ্ট হইব। পাশাপাশি যে সেনপাড়ার থেকে উল্টা করতলা আজকে 4 মাস আগে পারমিটটি মাত্র দেওয়া হয়েছে, নতুন পারমিট দেওয়া হয়েছে। এই পারমিটই দেখলাম আমরা কালকে গিয়ে দেখলাম চেঞ্জ। কিভাবে হয়? ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। এলাম বিরতির পর। 25শে ডিসেম্বর বুধবার বড়দিন উৎসব। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও মরিয়মনগর গির্জায় খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রার্থনা সহ কেক কাটে। পাশাপাশি বাজি পটকা ফাটানোর আয়োজনও করে। ক্রিসমাস উপলক্ষে মঙ্গলবার রাতে প্রার্থনা করতে আসা
ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। 25শে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। খ্রিস্টানদের বড়দিন হিসেবে পরিচিত এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন বলেই যীশুর ভক্তরা 25শে ডিসেম্বরকে বড়দিন হিসেবে উৎসাহের সাথে পালন করে থাকে। এদিকে প্রতি বছর মরিয়মনগর গির্জায় যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। তাছাড়া আলোকসজ্জা, নানা বাহারি সাজ সরঞ্জাম নিয়ে গির্জাঘর সাজানো হয়। বড়দিন উপলক্ষে বিরাট মেলারও আয়োজন করা হয় এখানে। এই বছরেও এর ব্যতিক্রম হয়নি। দুদিনব্যাপী মেলার রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা মরিয়মনগর গির্জা কর্তৃপক্ষের। মঙ্গলবার রাতে প্রার্থনা করতে আসা ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দুদিনব্যাপী আয়োজিত এই মেলা আজ থেকে শুরু হয়ে তা চলবে আগামীকাল পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। উদয়পুর মহকুমার তাতুয়াটিলা এলাংছড়া এলাকায় বুধবার এক মহিলার মৃতদেহ উদ্ধার হয় ছড়ার জলে। মৃত মহিলার বাড়ি শান্তির বাজার লাউগাং এলাকায় বলে জানা গেছে। মৃতার নাম সূক্ষ্মবিলাস মগ। মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী মিধু মগ। এদিকে ঘটনার খবর পেয়ে গোমতী জেলার পুলিশ সুপার সবিক দে, মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস, ওসি বাবুল দাস এবং উদয়পুর মহিলা থানার ওসি আলপনা সরকার সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনা সম্পর্কে পুলিশ আধিকারিক জানান, বুধবার দুপুরে খবর পেয়ে এখানে এসে দেখে এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। ওই মহিলা নিখোঁজ বলে তার পরিবারের তরফে সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া হয়েছিল। সেই মোতাবেক সেখান থেকে ফোন নম্বর সংগ্রহ করে তাদেরকে ফোন করার পর তারা এখানে এসে মৃতদেহ শনাক্ত করে। দুপুর 2টা নাগাদ আমার কাছে খবর আসে চন্দ্রপুর এলংবাড়ি এলাকাতে একটি ছড়াতে একটি বডি ডিটেক্ট হয়েছে। তখন আমি এবং আমার সঙ্গে ওসি আরকেপুর, ওসি এনপিএস এবং এডিশনাল এসপি স্যার গোমতী আমরা এখানে মুভ করে আসি এবং আমাদের সঙ্গে ডিস্ট্রিক্ট ফরেন্সিক টিমও আসে। তারপর আমরা এসে এদিকে একটি বডি দেখতে পাই। তারপর আমরা জানতে পারি যে ফেসবুকে ওনার ফ্যামিলি মেম্বার্সরা মিসিং বলে একটা পোস্ট করেছিল। তো এবং সঙ্গে কিছু কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছিল। তো আমরা কন্ট্যাক্ট ডিটেলসে ফোন করি এবং ওদের ফ্যামিলি মেম্বার্সকে এখানে ডাকাই। তারপর ওরা এসে বডিটাকে শনাক্ত করে এবং এই বডিটার নাম সুখবালা মগ বলে শনাক্ত। মৃতদেহ মহিলার বাড়ি কোথায়? ওনার বাড়ি বুধবার বিশালগড় মহকুমার নারাউড়া এলাকা থেকে একটি ফিশিং ক্যাট উদ্ধার করলো বন দপ্তরের কর্মীরা। জানা যায়, দীর্ঘ কয়েকদিন ধরে একটি ফিশিং ক্যাট ও তার শাবক ওই এলাকায় ঘোরাফেরা করছে। কিছুদিন ধরেই একটি বাঁশের ঝাড়ের মধ্যে ফিশিং ক্যাট ও তার শাবককে থাকতে দেখেছে এলাকার জনগণ। হঠাৎ সেই বাঁশের ঝাড়ে বুধবার সকালে আগুন দেওয়ার ফলে জনসম্মুখে চলে আসে ফিশিং ক্যাট সহ তার শাবক। এ নিয়ে জনমনে শুরু হয় আতঙ্ক। খবর দেওয়া হয় চরিলাম বন দপ্তরে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে জাল পেতে ফিশিং ক্যাটের একটি শাবককে আটক করে সিপাহীজলা অভয়ারণ্যে নিয়ে যায়। তবে শাবককে পাওয়া গেলেও মাকে পাওয়া যায়নি। এ নিয়ে দেখা দেয় এলাকায় আতঙ্ক। তবে একাংশ লোকজনের বক্তব্য, সিপাহীজলা অভয়ারণ্যে সঠিকভাবে খাবার না পেয়ে এগুলো লোকালয়ে চলে আসছে। আমরা আপাত দৃষ্টিতে মনে হইতাছে এটা একটা বিরল প্রজাতির প্রাণী, যেটা আমরা ফিশিং ক্যাট কইয়ে থাকি। এটা কয়েকদিন আগে এটার সাথে আরো 4টা বাচ্চা আছে। আর এটা আমার মনে হইতাছে এটা মাডা। এটা একটা বাজারে আসলো, আমরা আরো পিছনে একটা বাজার আছে, দুই সাইডে জল, মাঝখানে একটা বাজার আসলো। ওই বাজারটা আজকে সকালবেলা বিক্রি হয়ে গেছে। তো বাজারটার মধ্যে আগুন লাগানো হয়েছে। 3 দিন ধরে এটা এদিকে দেখা যাইতেছিল বাচ্চাটি রেলে এসে বন্দর থেকে দুইবার লুক আয়া গেছে, কিন্তু তারা যথেষ্ট পরিমাণে আইডেন্টিফাই না করার কারণে তারা ধরে নিতে পারছে না। তো তারা এখন খবর দেওয়া হয়েছে, ঘন্টাখানেক আগে এটা দেখা গেছে বাচ্চাটাতে আগুন লাগানো, সম্ভবত তারা এন থেকে বাইরে গেছে। আর এটার মধ্যে একটারে আমরা এই বাজারটার মধ্যে, এই গাছটার মধ্যে দেখা যাইতেছে। আর সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন AKB টিভির পর্দায়। নমস্কার।